আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভালোবাসা মানে কি কেবল সুসময়েই পাশে থাকা, নাকি প্রিয় মানুষটিকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার নামই ভালোবাসা? মধ্যবিত্তের টানাটানির সংসারে সামির আর অহনার জীবনে সুখের কোনো অভাব ছিল না। অল্প আয়েও তাদের ভালোবাসার কমতি ছিল না। সামির চেয়েছিল তার স্ত্রী কেবল ঘরের চার দেয়ালে বন্দি না থেকে নিজের একটা পরিচয় তৈরি করুক। নিজের সামর্থ্যের বাইরে গিয়েও সে অহনাকে পড়াশোনার সুযোগ করে দেয়, পাশে দাঁড়ায় বটবৃক্ষের ছায়ার মতো। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি আমরা সবসময় দেখতে পাই? সাফল্য যখন অহনার দরজায় কড়া নাড়ল, তখন কি সেই সাফল্য কেবল সচ্ছলতাই নিয়ে এলো, নাকি সেই সঙ্গে হারিয়ে গেল তাদের দীর্ঘদিনের সেই মধুর সম্পর্ক? কর্পোরেট দুনিয়ার চাকচিক্য দেখে অহনা কি ভুলে গিয়েছিল সেই মানুষটিকে, যে তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে? প্রিয় দর্শক, এর উত্তর জানতে হলে আপনাদেরকে দেখতে হবে আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও, যেখানে আমি ব্যাখ্যা করেছি সম্প্রতি বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ফিরে এসো বসন্ত এর কাহিনী। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক। মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি নারী আটকায় লোভে, লোভে পাপ, আর পাপে। নিজেদের মধ্যে প্রচণ্ড ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়ায় দাম্পত্য জীবন খুব মধুর কাটছিল সামির আর অহনার। সামির ছোটোখাটো একটা চাকরি করত আর অহনা করত পড়াশোনা। সংসারে টাকা পয়সার অভাব থাকলেও সুখের কোনো অভাব ছিল না তাদের। টানাটানির সংসারে ভালোবাসার গল্প আর নিজেদের মধ্যে খুনসুটি করে কেটে যেত তাদের সময়। এমনকি সামির যখন অফিসের কাজে ব্যস্ত থাকত, তখন অহনা আদর আহ্লাদ করতে তাকে ফোন করত। কম বয়সী মেয়ে বিয়ে করায় তার এরকম আহ্লাদ করা দেখে সামিরের অফিসের কলিগরাও নিজেদের মধ্যে হাসাহাসি করত। তবে সামির তার স্ত্রীর প্রতি ছিল খুবই সিরিয়াস। সে তার স্ত্রীকে একজন নারী নয়, বরং একজন মানুষ হিসাবে দেখত। তাই সামির সবসময় অহনার পড়াশোনার ব্যাপারে উৎসাহ দিয়ে গেছে। সে সবসময় চাইতো অহনা ভালোভাবে পড়াশোনা করে চাকরি করুক, যাতে তার নিজের একটা পরিচয় তৈরি হয়। বাসার বিভিন্ন কাজ করতে করতে রাতের বেলা অহনা পড়াশোনা করতে পারতো না। সেজন্য সামির তার সীমিত আয় দিয়েও অহনাকে সাহায্য করার জন্য বাড়িতে একজন কাজের লোক রাখে। সামিরের ক্রমাগত উৎসাহ, প্রচেষ্টা এবং সাহায্যের ফলাফল আসে খুব দ্রুতই। অহনা পরীক্ষায় ভালো রেজাল্ট করে এবং কিছুদিনের মধ্যেই একটা কর্পোরেট কোম্পানিতে চাকরিও পেয়ে যায়। তবে শুরুতে অহনা চাকরিটা করতে চাইছিল না, কারণ কর্পোরেট কোম্পানি হওয়ায় সেখানে তাকে শার্ট প্যান্ট এবং অন্যান্য ওয়েস্টার্ন ড্রেস পরতে বলা হয়েছিল। তবে সামির তাকে বোঝায় যে তাকে যেই পোশাকই পরতে বলা হোক না কেন, সে জানে অহনা সবখানেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। এভাবেই শুরু হয় অহনার চাকরি জীবন। কিন্তু প্রথম দিন থেকেই আমরা দেখতে পাই তার বস সবসময় অহনার রূপের প্রশংসা করত আর তাকে কাছে কাছে রাখত। অহনাও তার বসের এসব প্রশংসা পজিটিভভাবেই নিত। সব কিছু মোটামুটি ঠিকভাবেই চলছিল, কিন্তু এর মাঝেই একদিন রিকশার ধাক্কা খেয়ে সামির অ্যাক্সিডেন্ট করে এবং তার শোল্ডার ডিসলোকেটেড হয়ে যায়। ফলে আহত অবস্থায় তাকে কয়েকদিন বাসায় কাটাতে হয়। অন্য সময় হলে হয়তো তার স্ত্রীর পুরো কেয়ারটা সে পেত, কিন্তু এখন তার স্ত্রী চাকরিজীবী হওয়ায় তাকে সেভাবে সময় দিতে পারছিল না। এভাবেই তাদের সংসারে ধীরে ধীরে পরিবর্তন আসা শুরু করে। কিছুদিন পর শরীর সুস্থ হলে সামির আবার অফিসে ফিরে যায়। কিন্তু অহনার সাথে তার বসের সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হওয়া শুরু করে। বিভিন্ন প্রজেক্ট দেখানোর নাম করে তার বস তাকে প্রায়ই লং ড্রাইভে নিয়ে যেত বিভিন্ন জায়গাতে। একদিন তাদেরকে গাড়িতে দেখে ফেলে সামিরের এক কলিগের কাছ থেকে যখন সামির জানতে পারে তার স্ত্রী একজন লোকের সঙ্গে গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তখন সামির তার সত্যতা যাচাইয়ের জন্য অহনাকে ফোন করে। কিন্তু অহনা বসের সাথে থাকায় বারবার ফোন কেটে দিচ্ছিল। ফলে অফিসের কলিগদের সামনে সামিরকে অপদস্থ হতে হয়। অন্যদিকে অহনার বস তাকে বলতে থাকে তার কতটা মন খারাপ, কারণ তার দাম্পত্য জীবন মোটেও সুখের না। তার স্ত্রী অশিক্ষিত, আনকালচার্ড, আরও নানা ধরনের বদনাম করতে থাকে অহনার বস নিজের স্ত্রীকে নিয়ে। সেই সঙ্গে অহনাকে নিয়ে করতে থাকতো প্রশংসা যে অহনার মতো সুন্দরী এবং স্মার্ট মেয়েই সকল পুরুষের কাছে আরাধ্য। সেদিন অহনার বসের মন খারাপ থাকায় একটু বেশি রাত পর্যন্তই অহনা তাকে সঙ্গ দিয়েছিল। রাত 1টায় যখন অহনাকে তার বস বাড়িতে নামিয়ে দিয়ে যায়, তখন ভেতরে ক্রোধান্বিত হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছিল সামির ভেবেছিল টানাটানি সংসারে স্ত্রী যদি নিজের পায়ে দাঁড়ায় তাহলে হয়তো সচ্ছলতা আসবে।
দুজনের প্রচেষ্টায় তাদের সংসার জীবন হয়ে উঠবে আরও মধুর। কিন্তু বাস্তবতা হলো কর্পোরেট চাকরিটা তাদের সংসারে সচ্ছলতা এনে দিয়েছে ঠিকই, কিন্তু তাদের দাম্পত্য জীবন হয়ে উঠেছে বিষাক্ত। কিছুদিন আগেও হয়তো অহনার কাছে সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকাটা বেশ দৃষ্টিকটু লাগতো, কিন্তু কর্পোরেট জগতে আসার পর রাত 1টায় বাড়ি ফিরে আসাটাও তার কাছে নর্মাল মনে হতে থাকে। চাকরিতে যোগ দেবার আগে গৃহিণী হিসাবে অহনা যেমন বেশ ভালো পারফর্মার ছিল, অফিসের কাজটাও সে খুব সিরিয়াসলি করত। ফলে সে খুব দ্রুতই প্রমোশন পেয়ে যায়। আগে তাদের সংসারে টাকা ছিল না, কিন্তু দুজনের জন্য অফুরন্ত সময় ছিল। আর এখন তাদের সংসারে টাকা আছে, কিন্তু অহনা যেন সামিরের জন্য কোনো সময়ই দিতে পারে না। এমনকি ছুটির দিনেও অহনা আর সামির কোথাও ঘুরতে গেলে অহনাকে তার বস ফোন করে ডেকে নিয়ে যেত। বন্ধের দিনে অহনার বস তাকে ফোন করে অহনাকে নিয়ে যেত এবং সামির তখন পেছনে হাঁ করে তাকিয়ে দেখত যে তার স্ত্রী তাকে রেখে ছুটির দিনে অফিসে চলে যাচ্ছে। অফিসে গেলেই তার বস ঝাঁপি খুলে বসতো নিজের দুঃখের গল্পের। অহনার কাছে শোনাতো নিজের দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যার কথা, সেই সঙ্গে তার অগাধ ধন সম্পদের গল্প শোনাতো। তার স্ত্রী কতটা ইনকম্পিটেন্ট তার বিলাসবহুল স্ট্যাটাসের সঙ্গে সেটা শোনাতো সে অহনাকে। মাঝে মাঝেই বস নিজের মন খারাপের গল্প ফেদে অহনাকে নিয়ে চলে যেত লং ড্রাইভে। সামির খোঁজ নেওয়ার জন্য ফোন করলেও অহনা ফোন কেটে দিত, না হয় ফোন বন্ধ করে রাখত। গভীর রাতে অহনা বাসায় ফিরে এলেই শুরু হতো তাদের মধ্যে ঝগড়া। সামির ততদিনে বুঝে গিয়েছিল অহনাকে নিজের পায়ে দাঁড় করাতে চেয়ে সে খাল কেটে কুমির এনেছে। আবার টাকা পয়সা আর সম্মানের দিক থেকে অহনা ততদিনে স্বামীকে ছাড়িয়ে গিয়েছিল। তাই সামিরের এ সমস্ত অপমানজনক কথা অহনা মেনে নেয় না। সামির অহনাকে দুটো অপশন দেয়, হয় আমি, না হয় চাকরি। স্বভাবতই অহনা চাকরিতে রিজাইন দিয়ে আবার তাদের সেই নুন আনতে পান্তা ফুরানোর সংসারে ফিরে যেতে চায় না। তাই সে নিজের চাকরিকেই বেছে নেয় এবং সামিরকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর অহনা বাসা থেকে চলে যায় পরদিন তার ভাইয়ের বাসাতে। অহনার ভাবি তার সিদ্ধান্তে খুবই উৎফুল্ল হয়ে ওঠে, কারণ তার ধারণা তার সুন্দরী এবং স্মার্ট ননদের জন্য সামিরের থেকেও অনেক ভালো ছেলে পাওয়া যাবে। সবাই ভাবতে থাকে চাকরিতে অহনা অনেক ভালো করছে দেখে আসলে সামির হিংসায় জ্বলে পুড়ে মরছে। এজন্যই বিভিন্ন অপবাদ দিয়ে সে চেষ্টা করছে অহনাকে চাকরি থেকে রিজাইন করানোর। এসব ঝামেলার মধ্যে অহনা চাকরিতে একটু অমনোযোগী হয়ে ওঠে, কিন্তু তার অফিসের বস যখন জানতে পারে অহনা ডিভোর্সের কথা ভাবছে, তখন সে অনেক খুশি হয়ে যায়। এটাই তো সে এতদিন ধরে চাইছিল। স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগানোর জন্য সে বন্ধের দিনেও অহনাকে ডেকে নিয়ে আসতো। সে চাইছিল গোলপোস্ট থেকে যদি গোলকিপার চলে যায় তাহলে তার গোল দেওয়া আর ঠেকায় কে। অহনাকে ডিভোর্সের হাত থেকে ঠেকানোর জন্য শেষবারের মতো চেষ্টা করতে সামির চলে আসে অহনার ভাইয়ের বাসায়। সে অহনাকে অহনার জীবনে তার অবদানের কথা মনে করিয়ে দেয় এবং সে তাকে মনে করিয়ে দেয় একটা বড় গাছ কখনো একা একা বড় হয় না। ছোটবেলা থেকে তাকে পানি দিয়ে সার দিয়ে পরিচর্যা করে বড় করে তোলা হয়। কিন্তু অহনার কাছে সামিরের এ সমস্ত কথা কিছু সস্তা নীতিবাক্য আর অরণ্যে রোদন ছাড়া আর অন্য কিছুই মনে হয় না। তাই সে সামিরের বোঝাতে আসার পুরো ব্যাপারটাকে ইগনোর করে এবং 1 সপ্তাহের মধ্যেই তাকে ডিভোর্স দিয়ে দেয়। এদিকে অহনা সামিরকে ডিভোর্স দেওয়ার পর অহনার বস খুশিতে বাকবাকুম হয়ে যায়। তার সঙ্গে তার স্ত্রীর ডিভোর্সের প্রক্রিয়াও ততদিনে শেষ হয়ে গেছে। ফলে সে অহনার সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকে এবং ঘনিষ্ঠতার এক পর্যায়ে অহনাকে সে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। তবে অহনার তখন মাত্রই ডিভোর্স হওয়ায় সে সাথে সাথেই প্রস্তাবে রাজি হয় না। সে তার বসকে জানায় সে ভেবে চিন্তে উত্তর দেবে। কিন্তু অহনা জানতো না ঘনিষ্ঠতার আড়ালে তার বসের রয়েছে অন্য এক উদ্দেশ্য। তার বস মূলত একজন দুর্নীতিবাজ লোক। কোম্পানির এমডি হিসাবে প্রচুর টাকা আত্মসাৎ করেছে সে এবং সেই টাকাগুলো বিদেশে পাচার করে নিজেও পালিয়ে যায় বিদেশে। সম্পর্ক ভালো থাকায় অহনা তার বসকে অন্ধের মতো বিশ্বাস করত। তাই তার বসের এই দুর্নীতির ব্যাপারটা সেও কখনো বুঝতে পারেনি। খুব দ্রুতই কোম্পানির এতগুলো টাকা আত্মসাৎ করার ঘটনা সবার সামনে চলে আসে এবং দুদক তাদের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কোম্পানিতে তালা ঝুলিয়ে দেয়। বস তো চলে গেছে বিদেশে, কিন্তু চাকরি চলে গেল অহনার। আর চাকরি তো গেলই, সেই সঙ্গে দুদকের রিপোর্টের কারণে তার একটা বাজে রেপুটেশন তৈরি হয়ে গেল। ফলে অহনাকে অন্য কোনো কোম্পানি আর চাকরিতে নিতে চাচ্ছিল না। অন্যদিকে সামির তার সততা এবং পরিশ্রমের ফল পায় হাতে হাতেই। সে খুব দ্রুতই প্রমোশন পেয়ে যায় এবং অফিসে নিজের পজিশনও সুসংগঠিত করে সে।
অন্যদিকে অহনাকে পড়ে থাকতে হয় তার ভাইয়ের বাসায়। যেই ভাবি একদিন তাকে খুব উৎসাহ দিয়ে ডিভোর্স দিতে বলেছিল সামিরকে, সেই ভাবি বলা শুরু করে বোন হয়ে ভাইয়ের বাসায় আর কতদিন পড়ে থাকবে। অহনা বুঝতে পারে তার খুব দ্রুতই নতুন কোথাও জয়েন করা দরকার, কিন্তু এত বাজে রেপুটেশন থাকায় তাকে অন্য কোনো ভালো কোম্পানি চাকরিও দিতে চাইছিল না। ফলে বান্ধবীর পরামর্শে সে খন্দকার নামের এক লোকের গ্রুপে জয়েন করতে যায়। কিন্তু সেই লোকটি ছিল ভীষণ দুশ্চরিত্র। সে বারবার অহনার গায়ে হাত দেওয়ায় অহনা বুঝতে পারে এই লোকটি আসলে তাকে চাকরিতে নিতে চায় তাকে ভোগ করার উদ্দেশ্যে। অহনার হয়তো একটা সময়ে টাকা পয়সা বা ক্ষমতার লোভ ছিল, কিন্তু নিজের শরীরকে বিকিয়ে দেওয়ার মতো নিজেও তখনও সে নামতে পারেনি, তাই সেই চাকরিটাও তার আর করা হয় না। ফলে পরমুখাপেক্ষী হয়ে অহনাকে পড়ে থাকতে হয় তার ভাইয়ের বাড়িতে। একসময় অর্জন করা বিলাসবহুল লাইফস্টাইল মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যায় অহনার। অন্যদিকে সামির নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু তার মনের মধ্যেও একটা কালো মেঘ জমে থাকে, যেই মেঘের আড়ালে ছিল অহনার প্রতি তার প্রচণ্ড ভালোবাসা। একদিন অহনার উত্থানের মধ্য দিয়ে তাদের সম্পর্ক শেষ হয়েছিল। আজকে অহনার পতনের মধ্য দিয়ে তাদের সম্পর্ক কি আবার শুরু হবে? তাদের জীবনে কি আবার ফিরে আসবে সেই ভালোবাসার বসন্ত? সেই উত্তর আমাদের জানা নেই। প্রিয় দর্শক, এখানেই শেষ হয় নাটকটির কাহিনী। গল্পটি এখানে শেষ হলেও আমাদের জন্য রেখে গেছে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। সামির আর অহনার এই কাহিনী কেবল একটি নাটক নয়, বরং আমাদের বর্তমান সমাজের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। আমরা প্রায়ই সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় সেই হাতটি ছেড়ে দেই, যেই হাতটি আমাদের প্রথম ধাপ পার হতে সাহায্য করেছিল। অহনার সংসারে শুরুতে অভাব ছিল, কিন্তু সাথে সুখও ছিল। কিন্তু সচ্ছলতা যখন এলো, তখন সেই সুখের জায়গা দখল করে নিল আভিজাত্যের মোহ আর মিথ্যে প্রশংসা। সে ভুলে গিয়েছিল বাইরের জগতের যে চাকচিক্য তাকে টানছে, তার ভিত্তিটা কত ঠুনকো। বসের মিথ্যে সহমর্মিতা আসলে ছিল তাকে ভোগের এক নীল নকশা মাত্র। এই গল্প থেকে আমরা তিনটি বড় শিক্ষা পাই। প্রথমত, যে মানুষটি আপনার দুর্দিনে আপনার পাশে ছায়ার মতো ছিল, সুদিনে তাকে ভুলে যাওয়া কেবল অকৃতজ্ঞতা নয়, বরং নিজের অস্তিত্বকে অস্বীকার করা। দ্বিতীয়ত, কর্পোরেট জগতের স্মার্টনেস মানেই পারিবারিক মূল্যবোধ বিসর্জন দেওয়া নয়। বাইরের মানুষের প্রশংসা আর নিজের মানুষের ভালোবাসার তফাৎ বুঝতে না পারলে জীবন ঠিক এভাবেই পতনের মুখে পড়ে। এবং তৃতীয়ত, অহনা যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তখন তার চারপাশের সেই শুভাকাঙ্ক্ষী ভাবি বা তথাকথিত বান্ধবীরা কেউই পাশে ছিল না। দিন শেষে নিজের ভুলের মাসুল নিজেকেই দিতে হয়। হয়তো অহনাকে সামিরকে ছাড়তে আশেপাশের সবাই উৎসাহিত করেছিল, কিন্তু আজ যখন অহনা বিপদে পড়েছে, তাদের কেউ কিন্তু অহনাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। প্রিয় দর্শক, সামির হয়তো তার জীবনে আবারও বসন্ত ফিরিয়ে আনবে, কারণ তার সততা তাকে পথ দেখিয়েছে। কিন্তু অহনা কি পারবে তার ফেলে আসা সেই সহজ সরল পবিত্র দিনগুলো ফিরে পেতে? হয়তো না, কারণ কিছু কাজ একবার ভেঙে গেলে তা জোড়া লাগানো যায়, কিন্তু দাগটা চিরকাল থেকে যায়। সাফল্য যেন আমাদের অন্ধ করে না দেয়, আর প্রিয় মানুষটির ত্যাগ যেন আমাদের কাছে সস্তা নীতিবাক্য মনে না হয়। আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক? অহনার কি উচিত ছিল সামিরের ত্যাগের মূল্যায়ন করা, নাকি সামিরেরই উচিত ছিল শুরুতে তাকে সতর্ক করে সঠিক পথে রাখা? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং আপনার মন্তব্য জানান। সেই সঙ্গে এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিন আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।